আসসালামু আলাইকুম। আমরা ডেন্টাল ভর্তি পরীক্ষার 2019-20 সেশনের টোটাল 6টা লেকচারের মাধ্যমে বায়োলজির 30টা প্রশ্ন আমরা সলিউশন করেছি। আমরা কেমিস্ট্রিরও মনে হয় একটা লেকচার নিয়েছি। তো ডেন্টাল ভর্তি পরীক্ষার আজকে 2018-19 আমার মনে হয় না যে 6টা লেকচার লাগবে 2018-19 শেষ করতে, কেননা 2018-19-এর অনেকগুলো প্রশ্নের অ্যাকচুয়ালি এক্সপ্লানেশন বা ব্যাখ্যা যা হবে সেটা আমরা 2020-এ কিন্তু পড়ে ফেলছি। তো সেক্ষেত্রে 2018-19 আমার মনে হয় আমরা 3টা লেকচারই শেষ করতে পারবো। তো আজকে আমরা স্টার্ট করি। আমি একটু কোশ্চেনগুলো বের করি এবং এই ব্যাখ্যা বা এক্সপ্লানেশনগুলো যে শুধুমাত্র ডেন্টাল অ্যাডমিশনদের জন্য কাজে লাগবে তা কিন্তু নয়। আর এটা একই সাথে সামনের বায়োলজি রিলেটেড যে কোনো পরীক্ষায় কাজে লাগবে। ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার তোমরা যারা আছো, তোমাদের বোর্ড এক্সাম বা তোমাদের ভবিষ্যতে কিন্তু ভর্তি পরীক্ষার জন্য তোমরা কিন্তু এই প্রিপারেশনগুলো কিন্তু নিতে পারবে এখন থেকে। আচ্ছা, তাহলে আশা করি তোমরা দেখতে পাচ্ছ, কথা শুনতে পাচ্ছ, একটু জানাও সব ঠিকঠাক আছে কিনা। আমি একটু তোমাদের কমেন্টগুলো পড়ি। সব কি ঠিক আছে? ওকে, তো শুরুতেই যে প্রশ্নটা এখানে আছে সেটা হচ্ছে হ্যাস ও স্ল্যাক চক্রের প্রথম স্থায়ী যৌগ কোনটি? তো ফার্স্ট ইয়ার স্টুডেন্টরা একটু কম বুঝতে পারবে। তাহলে আমি যদি 1 নাম্বার প্রশ্ন আজকের দেই, সেটা হচ্ছে হ্যাস ও স্ল্যাক চক্র, অর্থাৎ যেটাকে আমরা C4 চক্র বলি। প্রশ্ন আছে C4 চক্রের প্রথম স্থায়ী যৌগ কোনটি? এবং তোমরা যারা আমার কাছে অ্যাডমিশন পড়েছো তোমরা খুব ভালো করে জানো যে C3 C4 যখন আমি পড়াইছি আমি 6টা পয়েন্ট বলেছিলাম যে এই 6টার মধ্যে অবশ্যই C3 C4 এর একটা আসবে। সেই 6টা পয়েন্ট মানে C3 C4 এর পার্থক্য তো বইয়ে দেওয়া আছেই, কিন্তু যে 6টা পয়েন্ট আমি বলেছিলাম এর মধ্যে একটা হচ্ছে যে কার্বন ডাই অক্সাইডের গ্রাহক। আমি যদি একটু এই পাশ থেকে লিখি, 1 নাম্বার পার্থক্য হচ্ছে কার্বন ডাই অক্সাইডের গ্রাহক, প্রথম গ্রাহক। C3 চক্রের বেলায় কার্বন ডাই অক্সাইডের প্রথম গ্রাহককে, C4 চক্রের বেলায় প্রথম গ্রাহককে। দ্বিতীয় যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্রথম স্থায়ী পদার্থ। প্রথম স্থায়ী পদার্থ লেখার আগে কার্বন ডাই অক্সাইডকে যে গ্রহণ করলো, ধরে রাখলো, ফিক্স করে রাখলো, তাহলে কার্বন ডাই অক্সাইড ধরে রাখার বা ফিক্স করে রাখার এনজাইমের নাম কি, অর্থাৎ ফিক্সিং এনজাইম, সেটা জানতে হবে। 3 নাম্বার যেটা জানতে হবে, এই যে কার্বন ডাই অক্সাইডকে গ্রহণ করার পর কার্বন ডাই অক্সাইড আর ওই যৌগ মিলে এই এনজাইমের ক্রিয়ায় কোন যৌগটা তৈরি হলো এবং সেই যৌগটা স্থায়ী কিনা। তো সেই প্রথম স্থায়ী যৌগ কোনটা সেটা জানতে হবে। তাহলে এই 3টা জিনিস মাস্ট। এন্ড 4 নাম্বার হচ্ছে তাপমাত্রা। 4 নাম্বার হচ্ছে ভাইয়া তাপমাত্রা। এই 4টা জিনিস অবশ্যই জানতে হবে। এবং আমার বিশ্বাস যদি এই 4টা জিনিস জানা যায়, এখান থেকেই কিন্তু ভর্তি পরীক্ষা বোর্ড পরীক্ষায় প্রশ্ন আসে। তো সেক্ষেত্রে যেটা মাথায় রাখতে হবে যে কেলভিন চক্রের বেলায় C3 বা কেলভিন চক্রের বেলায় আমি আগে লিখি, দেন পড়তে ইজি হবে। কার্বন ডাই অক্সাইডের প্রথম গ্রাহক হচ্ছে রাইবোলোজ 1,5-বিসফসফেট, সংক্ষেপে এটাকে আমরা বলি RuBP। ওকে, আর C4 এর বেলায় প্রথম গ্রাহক হচ্ছে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড, যেটাকে আমরা পেপ বলি, বা আমি যদি ফসফোইনল PA পাইরুভিক অ্যাসিডটাকে PA দিয়ে প্রকাশ করি তাহলে পিপা হচ্ছে। এবার যেটা আমরা লক্ষ্য করব সেটা হচ্ছে ফিক্সিং এনজাইম। যেহেতু কেলভিন চক্রের কার্বন ডাই অক্সাইডের গ্রাহক হচ্ছে RuBP, তাহলে এই রুবির সাথে কার্বন ডাই অক্সাইড যুক্ত হয়, তাহলে রুবির সাথে এই কো যুক্ত হয়, তাই এনজাইমটার নাম হচ্ছে রুবিস্কো। এবং এটা হচ্ছে পৃথিবীর সর্বাধিক গুরুত্বপূর্ণ এনজাইম, খুব ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে, একটু স্টার চিহ্ন দিয়ে রাখলাম। দ্বিতীয় যেটা, এখানে
এই যৌগটার সাথে যেহেতু কার্বন ডাই অক্সাইড যুক্ত হয়, যে এনজাইম কোনো যৌগের সাথে কার্বন ডাই অক্সাইড যুক্ত করে সেই এনজাইমকে আমরা বলি কার্বক্সিলেজ। তাহলে যেহেতু পেপের সাথে, পেপ মানে ফসফোইনল পাইরুভিক অ্যাসিডের সাথে কার্বন ডাই অক্সাইড যুক্ত করছে, তাহলে এনজাইমটার নাম হবে পেপ কার্বক্সিলেজ। এনজাইমটার নাম হবে পেপ কার্বক্সিলেজ। এখন হচ্ছে কথা প্রথম স্থায়ী পদার্থকে মনে রাখবা। C3C4 এর নাম C3C4 কেননা এর প্রথম স্থায়ী পদার্থটা 3 কার্বন আর এর প্রথম স্থায়ী পদার্থটা 4 কার্বন। তো যেহেতু C3 এর প্রথম স্থায়ী পদার্থটা 3 কার্বন, তাই এই প্রথম স্থায়ী পদার্থটা এমন একটা যৌগ হবে যেটার কার্বন সংখ্যা হচ্ছে 3। এবং আমরা জানি যেহেতু এটার কার্বন সংখ্যা 3, তাই যৌগটা শুরু হবে 3 দিয়ে এবং যৌগটার পুরো নাম হচ্ছে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। ওকে, আর C4 চক্রের অপর নাম C4। 4 কেন? বিকজ এর প্রথম স্থায়ী পদার্থ হচ্ছে 4 কার্বন বিশিষ্ট এবং সেই অ্যাসিডটার নাম হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। সেই অ্যাসিডটার নাম হচ্ছে ভাইয়া অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। তো এই ব্যাপারটুকুই তোমরা একটু মনে রাখো এবং আমার কাছে মনে হয় যদি একসাথে পড়ো রুবি পিপা, সো রুবি থেকে রুবিস্কো, পিপা থেকে পেপ কার্বক্সিলেজ, আর এটা 3 তাই প্রথম স্থায়ী হচ্ছে 3 দিয়ে, আর এটা হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। এই অক্সালো মানে 4, এই বিষয়টা মাথায় রাখবা। এই জিনিসটা তোমরা আরো একটা জায়গায় পাবা, সেটা আমরা পরে দেখাবো। তাপমাত্রার বেলায় যেটা মাথায় রাখবা যে দুটার তাপমাত্রাই হচ্ছে 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা প্রথমে তুমি একটু এরকম করে লিখে ফেলো, তারপর যে কাজটা করবা খুব ইজি, 1 2 3 4 জাস্ট ম্যাজিক, তাই না? তাহলে 0 থেকে 5, 0 থেকে 5, দেন 1 2 3 4, একদম ম্যাজিকের মতো হয়ে গেল। এটা হচ্ছে 10 থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা হচ্ছে 30 থেকে 45 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। তাহলে আমরা বুঝতেই পারছি উচ্চ তাপমাত্রায় বা অত্যাধিক তাপমাত্রায় C4 উদ্ভিদ কিন্তু সালোক সংশ্লেষণ করতে পারে, আর এদের বেলায় কিন্তু কম তাপমাত্রা লাগে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে এরা শীতকালীন অঞ্চলে ভালো জন্মায় আর এটা হচ্ছে গ্রীষ্মকালীন অঞ্চলে ভালো জন্মায়। সো মেইন কথা, এই প্রশ্নটা আসছে মানে তোমাদেরকে C3C4 এর যত বৈশিষ্ট্য পার্থক্য আছে সবই পড়তে হবে, বাট আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে এই 4টা, এই 4 এই 8টা পয়েন্ট, মেইনলি এই 3-6টা পয়েন্টের কথাই বলতাম, কিন্তু এই তাপমাত্রাটা তোমরা পড়ে ফেলবা। সো আশা করি এটা বুঝতে পারছো। আমরা নেক্সট প্রশ্নে যাব। ঠিক আছে, এটা ক্লিয়ার কিনা একটু আওয়াজ দাও। আমাদের নেক্সট প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে চোখের লেন্স ও রেটিনার মধ্যে অবস্থান করে কোনটি? ওকে, আমি এটা মুছে ফেলি। প্রশ্নটা হচ্ছে এরকম যে চোখের লেন্স, আমি একটু সংক্ষেপে লিখছি, ও রেটিনার মধ্যে অবস্থান করে কোনটি? সো যে 4টা অপশন ছিল আমি একটু শর্টকাট সেই 4টা অপশনের নাম লিখি। একটা হচ্ছে অ্যাকুয়াস হিউমার, একটা হচ্ছে ভিট্রিয়াস হিউমার, বাকি দুইটা হিমোসিল এবং কর্নিয়া। একটা হচ্ছে হিমোসিল আর একটা হচ্ছে কর্নিয়া। তো প্রথমে আসি, হিমোসিল তো হবে না, এটা তো তোমরা জানো যে ঘাসফড়িং এর যে রক্তপূর্ণ গহ্বর, সেটা তো মানুষের চোখের লেন্স রেটিনার মধ্যে আসবে না, সেটা বাদ। কর্নিয়া লেন্স ও রেটিনার মাঝে থাকে কিনা সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। ওকে, তো নরমালি আমরা যদি এই প্রশ্নটার বা চোখের পড়া খুব সহজে মনে রাখার জন্য আমাদের যে জিনিসটা দরকার সেটা হচ্ছে চক্ষু গোলক বা অক্ষি গোলকের যে ছবিটা আছে, এই ছবিটা যদি কারো মাথায় থাকে, আমি যদি একটু শর্ট করে এখানে আঁকি। আচ্ছা, অক্ষি গোলকের যে বিষয়টা, ঠিক আমরা যদি প্রথমে এরকম একটা গোল্লা দেই, এই যে দেখো এই অংশটার নাম হচ্ছে কর্নিয়া, এই অংশটার নাম হচ্ছে কর্নিয়া। এরপরে আছে ভাই এটা হচ্ছে লেন্স, আর এই জায়গায় আমরা যদি এখানে 3টা স্তর দিই, অক্ষি গোলকের 3টা স্তর, এই যদি 3টা স্তর দিই, এই ভেতরের স্তরটা হচ্ছে রেটিনা। তাহলে এটা যদি হয় লেন্স আর এটাই কিন্তু ভাই কর্নিয়া। আমি আর আনুষঙ্গিক কিছু আঁকলাম না। তো লক্ষ্য করো, প্রশ্ন হয়েছে লেন্স ও রেটিনার মাঝে, তাহলে কর্নিয়া তো লেন্স রেটিনার মাঝে না, তাহলে এটাও আনসার না। তাহলে আনসার হচ্ছে হয় অ্যাকুয়াস টিউমার না হয় ভিট্রিয়াস টিউমার। তো আমাদের অক্ষি গোলকের 3টা প্রকোষ্ঠ আছে, এই 3টা প্রকোষ্ঠের মধ্যে এই জায়গায় কিন্তু আইরিশ আছে ভাইয়া, এই জায়গায় কি আছে?
আইরিশ। আমি যদি এটা একটু লিখে ফেলি, এই জায়গাটার নাম হচ্ছে আইরিশ। তো তিনটা প্রকোষ্ঠের মধ্যে প্রকোষ্ঠগুলোর নাম করা হয়েছে এরকম: প্রথম প্রকোষ্ঠ, দ্বিতীয় প্রকোষ্ঠ, তৃতীয় প্রকোষ্ঠ। তো লক্ষ্য করো, এটা হচ্ছে প্রথম প্রকোষ্ঠ, এটা হচ্ছে দ্বিতীয়, এটা হচ্ছে তৃতীয় প্রকোষ্ঠ। তাহলে এটা যদি প্রথম, এটা যদি দ্বিতীয়, এটা যদি তৃতীয় হয়, তাহলে লেন্সের আগে কিন্তু দুইটা প্রকোষ্ঠ আছে আর লেন্সের পরে একটা প্রকোষ্ঠ, এবং এই প্রকোষ্ঠটা হচ্ছে সবচেয়ে বড় প্রকোষ্ঠ। তো এই যে লেন্সের আগের এই প্রকোষ্ঠ দুইটাতে থাকে অ্যাকুয়াস হিউমার, অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় এই দুইটা প্রকোষ্ঠে থাকে অ্যাকুয়াস হিউমার, আর 3 নাম্বার এই প্রকোষ্ঠটাতে থাকে ভিট্রিয়াস হিউমার। এ কারণে তৃতীয় প্রকোষ্ঠটার অপর নাম হচ্ছে ভিট্রিয়াস প্রকোষ্ঠ। তৃতীয় প্রকোষ্ঠটার অপর নাম হচ্ছে ভিট্রিয়াস প্রকোষ্ঠ, এবং এই প্রকোষ্ঠটা কিন্তু লেন্স এবং রেটিনার মাঝে অবস্থিত। তাহলে লেন্স আর রেটিনার মাঝে কি অবস্থিত? আনসার কিন্তু হচ্ছে ভিট্রিয়াস হিউমার। এবং যেটা মাথায় রাখতে হবে, পরীক্ষায় যদি প্রশ্ন আসে পশ্চাৎ প্রকোষ্ঠ কার কার মাঝে অবস্থিত, সো অনেকেই এই তিনটার মধ্যে পশ্চাৎ তো 3 নাম্বারটা, অনেকেই লেন্স ও রেটিনা আনসার করে, কিন্তু মনে রাখবা প্রথমটার অপর নাম হচ্ছে অগ্র প্রকোষ্ঠ, দ্বিতীয়টার অপর নাম হচ্ছে পশ্চাৎ প্রকোষ্ঠ, এবং তৃতীয়টা কিন্তু ভিট্রিয়াস প্রকোষ্ঠ। তাহলে পশ্চাৎ প্রকোষ্ঠ কিন্তু ভাইয়া দ্বিতীয়টা। তো আশা করি কোন প্রকোষ্ঠ কার কার মাঝে খুব ইজিলি পারবা, কেননা প্রথম প্রকোষ্ঠ এটা যদি কর্নিয়া, এটা আইরিশ তুমি জানো, তাহলে কর্নিয়া আইরিশের মাঝে প্রথম, দ্বিতীয়টা কোথায়? আইরিশ লেন্স, এবং তৃতীয়টা কোথায়? লেন্স রেটিনা। খুব ইজি। বইয়ে যদি একটু উল্টাপাল্টা ভুল থাকে তাহলে ভুল, এখন যেটা বললাম এটাই ঠিক। কর্নিয়া আইরিশ হচ্ছে প্রথম, আইরিশ লেন্স হচ্ছে দ্বিতীয়, আর তৃতীয় হচ্ছে লেন্স ও রেটিনা। এখন বইয়ে কি ছিল জানো? বইয়ে মেবি দ্বিতীয় প্রকোষ্ঠটার অবস্থানে বলা ছিল কর্নিয়া ও লেন্স। তো দেখো তো ভাইয়া, কর্নিয়া এবং লেন্সের মধ্যে কিন্তু দ্বিতীয়টা আছে, সঠিক তো? কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট না, কারণ কর্নিয়া লেন্সের মধ্যে তো দুটোই আছে। তাহলে অ্যাপ্রোপ্রিয়েট কি? দ্বিতীয়টা কোথায়? আইরিশ এবং লেন্স। ঠিক আছে? সো এই হচ্ছে মোটামুটি আজকের প্রশ্নের সাথে রিলেটেড কিছু এক্সট্রা ব্যাখ্যা। এছাড়া তোমাদের যে কাজটা করতে হবে, অ্যাকুয়াস হিউমার, ভিট্রিয়াস হিউমারের কাজ পড়ে ফেলতে হবে। অবশ্যই এই দুটার কাজ পড়ে ফেলবা। এবং আমি যেটা বলি, এই চোখ থেকে খুব ভালোভাবে প্রশ্নের আনসার করতে গেলে এই অক্ষি গোলকের যে স্ট্রাকচার, কোনটা কোথায় আছে, কার নাম কি, এটা যদি বোঝো তাহলে কিন্তু খুব বিষয়টা ইজি। পাশাপাশি আরেকটা প্রশ্ন আসে যে চোখের প্রতিসরণ বা প্রতিসারক মাধ্যমগুলো কি কি? চোখের প্রতিসারক মাধ্যমগুলো কি কি? সো প্রতিসারক মাধ্যমের সিকোয়েন্সটাও আসে। তাহলে প্রথমে হচ্ছে কর্নিয়া, তারপরে যে অ্যাকুয়াস হিউমার, তারপর লেন্স, তারপর কিন্তু ভিট্রিয়াস হিউমার। তার মানে এই দুইটি হিউমার মানে কিন্তু এটা গুজব না, হিউমার মানে হচ্ছে তরল, এটা তরল বোঝাচ্ছে। তো এই হিউমার থেকে আমি তোমাদের একটা প্রশ্ন করি, তোমরা একটু কমেন্ট করো তো ভাইয়া, হিউমোরাল ইমিউনিটি বলতে কি বোঝো? যেহেতু হিউমার মানে তরল, তোমরা একটু কমেন্ট করে জানাই দাও তো হিউমোরাল ইমিউনিটি বলতে কি বোঝো। এটা হচ্ছে জুওলজির 10ম চ্যাপ্টার প্রতিরক্ষা অধ্যায়ের পড়া। আচ্ছা, যেটা বলছিলাম, তাহলে প্রতিসারক মাধ্যম 4টা আছে সিরিয়ালি, প্রথমে কর্নিয়া, দেন অ্যাকুয়াস হিউমার, দেন লেন্স, দেন ভিট্রিয়াস হিউমার। তাহলে এই থেকে আমরা শিখলাম যে এই দুইটার কাজ হচ্ছে আলোর প্রতিসরণ করা। ঠিক আছে? তো এই হচ্ছে মোটামুটি সেকেন্ড প্রশ্ন। তোমরা ঠিকঠাক বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও কমেন্ট করে। আমরা 3 নাম্বার প্রশ্ন করব। 3 নাম্বার প্রশ্ন এখানে আছে, সিফিলিস রোগের জন্য দায়ী নিচের কোনটি? ওকে, সো প্রশ্নটা হচ্ছে, তোমরা এটার আনসার দাও। প্রশ্নটা হচ্ছে 9ম অধ্যায়ের, জুওলজি 9ম অধ্যায়, মানব জীবনের ধারাবাহিকতা। আচ্ছা, এটা তো 2 নাম্বার প্রশ্ন গেল। এবার 3 নাম্বার প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে সিফিলিস রোগের জীবাণুর নাম কি? একটা জিনিস লক্ষ্য করো, এখানে কিন্তু তোমাদের এসটিডি বা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, 3টা ডিজিজ নিয়ে তোমাদের আলোচনা করা আছে। একটা তো সিফিলিস, একটা হচ্ছে গনোরিয়া, এবং আরেকটা হচ্ছে এইডস। এবং এই 3 ধরনের জীবাণুর মধ্যে এইডস, এটা তো ভাইরাস ঘটিত রোগ, আর এই দুইটা হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ। ভালো কথা। তো এইডস কি দিয়ে হয়? এইচআইভি। কোন ভাইরাস দিয়ে হয়? এইচআইভি, এটা তো আমরা জানি। আর গনোরিয়ার জীবাণুর নামে গনোরিয়া কথাটা আছেই। এ কারণে কারো বৈজ্ঞানিক নাম পরীক্ষায় আসা মানে সেটা কিন্তু সিফিলিসই আসার সম্ভাবনা বেশি, কারণ সিফিলিসের বৈজ্ঞানিক নামে সিফিলিস নাই। ফলে এটা একটু মনে রাখতে হবে। এর বৈজ্ঞানিক নামটা হচ্ছে ট্রিপোনেমা প্যালিডাম। আমি পুরোটা লিখলাম না, টিপি লিখলাম, ট্রিপোনেমা প্যালিডাম। তাহলে সিফির বৈজ্ঞানিক নাম হচ্ছে টিপি, সো এটাই। পাশাপাশি এই সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ
থেকে কি কি পড়তে হবে, তোমরা সরাসরি ব্যাকটেরিয়া টপিক আছে বোটানিতে, ব্যাকটেরিয়ার মধ্যে কি কি ব্যাকটেরিয়া সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ করে, সিফিলিস গনোরিয়া তো জানলা, আরো একটা আছে। সো আমার আজকের লেকচারের সেকেন্ড প্রশ্ন, তোমরা জানো তো আর কোন ব্যাকটেরিয়া সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ অর্থাৎ যৌনবাহিত রোগ করে, সেটা তোমরা আমাকে একটু জানিয়ে দাও। ওকে, এবার এই তিনটা রোগ থেকে আমরা যা যা পড়বো, এই তিনটার সুপ্তাবস্থা মনে রাখবো, পাশে একসাথে নোট করবো কার সুপ্তাবস্থা কতদিন, দেন কার লক্ষণ কি, দেন কার চিকিৎসা। বিশেষ করে এইডস এর চিকিৎসাটা খুবই ইম্পর্টেন্ট। এইডস এর চিকিৎসাটা খুবই ইম্পর্টেন্ট। এর চিকিৎসায় একটা থেরাপি ইউজ হয় যেটাকে আমরা বলি হার্ট। এই হার্ট বিষয়ে পুরোটাই খুব ভালোভাবে পড়বা। আমি আমার কোনো একটা ভিডিওতে প্রশ্ন সলিউশনে এই হার্ট দিয়ে অনেক ভালোভাবে বোঝাইছি, আমার এখন নিজেরও মনে নাই যে আমার কোন ভিডিওটাতে আছে, তবে কোশ্চেন ব্যাংক সলিউশন মেডিকেলের কোন একটা সলিউশন আমি হার্ট নিয়ে ডিটেইলস বোঝাইছি, হাইলি অ্যাক্টিভ অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের 3 নাম্বার প্রশ্ন। তোমরা কি আনসার করছো? আমার আগের প্রশ্নগুলোর আনসার কি দিছো কেউ? না, শুধু একজন সালাম দিছে, আর কেউ কোনো কথা বলে নাই। ওকে, আচ্ছা, যদি তোমরা আনসার দিতে না পারো সেটাও বলো যে ভাইয়া জানি না, তাহলে আমি আনসার দিয়ে দিব। আমি একটু তোমাদেরকে বাজায় দেখি যে তোমরা পারো কিনা। ওকে, এবার চলে আসি আমরা আজকের 4 নাম্বার প্রশ্ন, বায়োলজি 4 নাম্বার প্রশ্ন, নাম্বার 4। ঠিক আছে, যে প্রশ্নটা, এটা মেডিকেল ভর্তি পরীক্ষায় এই প্রশ্নটা এসেছিল। প্রশ্নটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এখনকার সময়ের জন্য, যে স্থূলতার সাথে নিচের কোন রোগটি সম্পর্কযুক্ত নয়। এবং তোমরা দেখবা তোমাদের আজমল স্যারের এই বইয়ে স্থূলতার কারণে কি কি রোগ হতে পারে, এটা আমি একটা ট্রিক্সও দিই, আসলে ট্রিক্স লাগে না, মজা করার জন্য একটা ট্রিক্স দিই। সো এই আজমল স্যারের বই থেকেই কিন্তু হয়েছে। তাহলে স্থূলতার কারণে কি কি রোগ হয়, তো এখানে যে রোগগুলো আছে, স্ট্রোক হতে পারে, হাইপারটেনশন উচ্চ রক্তচাপ হতে পারে, ক্যান্সার হতে পারে, তবে যেটা আনসার এখানে যেটা একটা অপশন আছে সেটা হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস মেলিটাস। তো আসলে উত্তর হবে টাইপ 2। তো আমি ডায়াবেটিস মেলিটাসের উপর আজ না হোক কাল না হোক পরশু একটা ভালো ভিডিও করব, কারণ আমাদের অনেক স্টুডেন্ট, সাধারণ জনগণের কথা তো বাদই দিলাম, অনেক স্টুডেন্ট এই ডায়াবেটিস নিয়ে একটু কনফিউজ। কারণ ডায়াবেটিস দুই ধরনের, একটা তো মেলিটাস, একটা তো আবার ইনসিপিডাস। আবার মেলিটাস দুই ধরনের, টাইপ 1 টাইপ 2, আবার ইনসিপিডাস দুই ধরনের, নেফ্রোজেনিক তারপর ক্রেনিওজেনিক। তো যাই হোক, আমার কথা হচ্ছে কোনটা কি, ডায়াবেটিস মানেই কি সেটা ইনসুলিন হরমোনের কাহিনী? ডায়াবেটিস কিন্তু অন্য একটা হরমোনের কাহিনীও আছে ডায়াবেটিসে। তো এই কারণে ডায়াবেটিস নিয়ে একটা আলাদা সেশন করা উচিত, না হলে আজকের ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো শুধু আমি এতটুকুই তোমাদেরকে বলে দেই, তোমাদের বইয়ে ডায়াবেটিস মেলিটাসও আছে, তোমাদের বইয়ে ডায়াবেটিস ইনসিপিডাসের কথাও কিন্তু বলা আছে। সো এই দুইটার কিন্তু একটা ক্লিয়ার কনসেপশন তোমাদের লাগবে। তাই এই প্রশ্নের আনসারটাই শুধু আমি দিয়ে দিলাম টাইপ 2। এটার ব্যাখ্যা হিসাবে আমি ডায়াবেটিস নিয়ে আলাদা একটা ভালো ভিডিও করব যাতে তোমরা বুঝতে পারো। ঠিক আছে, ওকে, আজকের 4 নাম্বার প্রশ্ন হয়ে গেল। এবার আমরা যদি 5 নাম্বার প্রশ্নটা লিখি, এই প্রশ্নটা আমরা কোনো আলোচনা করব না। প্রশ্নটা হচ্ছে যে নিচের কোনটি মিশ্র গ্রন্থি? আমাদের ডেন্টাল 19-20 এবং মেডিকেলের 19-20 এর যে সলিউশনটা আমরা দিয়েছি, তো সেখানে কিন্তু মিশ্র গ্রন্থি বা বহিঃক্ষরা, অন্তঃক্ষরা সব গ্রন্থি নিয়ে ডিটেইলস আলোচনা করা আছে। সো এটা নিয়ে আর আমি কথা বলছি না। চলে আসি আজকের 6 নাম্বার প্রশ্ন। 6 নাম্বার প্রশ্ন যেটা বলা আছে যে রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করার জন্য কোন এনজাইম প্রয়োজন। সো এটাও আমাদের মনে হয় না আর আলোচনা করতে হবে, বিকজ ইনসুলিন তৈরি করা হয় কোন প্রযুক্তিতে, সেখানে আমরা রিকম্বিনেন্ট ডিএনএ পড়েছি এবং এর এক্সপ্লানেশনে আমরা দুইটা এনজাইমের কথা বলেছিলাম, একটা হচ্ছে রেস্ট্রিকশন এনজাইম আর একটা হচ্ছে লাইগেজ। তো এখানে অপশনে যেটা আছে বা ছিল, অপশনে ডিএনএ লাইগেজের কথা আছে, আবার রেস্ট্রিকশন এনজাইমের কথাও বলা আছে। তো সেই হিসেবে কিন্তু দুটোই আনসার, আমি জানি না আনসার কি ছিল, সেই হিসেবে দুটোই আনসার। ওকে, চলে যাই এর পরের কোন প্রশ্ন, যে প্রশ্ন নিয়ে আমরা আগে কখনো আলোচনা করিনি, এরকম কোন প্রশ্ন আছে কিনা। ওকে, 7 নাম্বার প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে যে মানুষের যকৃতের আবরণের নাম কি? লক্ষ্য করো,
আমরা এর আগেও একটা আবরণ পেয়েছিলাম এবং আমরা বলেছি যে বায়োলজি বইয়ে সেটা বোটানি জুওলজি যাই হোক না কেন যত আবরণ আছে সব আবরণ একসাথে পড়বা। তাহলে তুমি যদি সব আবরণ একসাথে পড়তা তাহলে যকৃতের আবরণ যে গ্লিসান্স ক্যাপসুল সেটা কিন্তু তুমি অবশ্যই পারতা। সো যারা আগের ক্লাসটা করনি এটার ব্যাখ্যায় তোমরা কি করবা, বইয়ে যত আবরণ আছে সব আবরণ একসাথে লিখে ফেলবে। এবং আমি আমার কি বলে ফাইনাল প্রিপারেশন যেটা অ্যাডভান্স ব্যাচ আমি স্টার্ট করেছি সেটার প্রথম ক্লাসে আমি সকল আবরণগুলো করিয়ে ফেলেছি, মনে হয় আবরণ না হলে অন্য কিছু, এবং সেটাও কিন্তু আমার ইউটিউবে দেওয়া আছে। ওকে, তাহলে আমাদের 7টা প্রশ্ন দেখো হলো। এজন্যই আমি বলেছি যে নরমালি একটা লেকচারে 5টা প্রশ্নই সলিউশন করা যায় না, আজকে 7টা হলো কারণ এগুলো আগেই আমরা সলিউশন করে ফেলছি। ওকে, চলে আসি 8 নাম্বার। এটা একটা নতুন প্রশ্ন, দেখা যাক কত সময় লাগে। সেটা হচ্ছে সাইনোসাইটিস। প্রশ্নটা হচ্ছে এরকম, সাইনোসাইটিস রোগের প্রধান উপসর্গ। সাইনোসাইটিস রোগের প্রধান উপসর্গ। একটা জিনিস লক্ষ্য করো যে নামের শেষে আইটিস মানে হচ্ছে প্রদাহ, এবং প্রদাহের 4টা লক্ষণ মনে রাখবা। প্রদাহের 4টা লক্ষণ, যে জায়গায় প্রদাহ হবে সেই জায়গাটা প্রথমে লাল হবে, তারপর গরম হবে। জাস্ট সিম্পল তুমি চিন্তা করো একটা পিঁপড়া কামড় দিয়েছে, আমার এখানে যেমন প্রদাহ হয়েছে কোনো একটা কারণে, আমি বাড়ি খাইছিলাম, তো ধরো একটা পিঁপড়া কামড় দিয়েছে, তাহলে ওই জায়গাটা কিন্তু লাল হবে, আশেপাশের জায়গা থেকে গরম হবে, জায়গাটা কিন্তু একটু ফুলে যাবে এবং তুমি ব্যথা পাবা, তাই না? লাল হবে, গরম হবে, ফুলে যাবে এবং তুমি ব্যথা পাবা। তার মানে প্রদাহ হলে একটা উপসর্গ হচ্ছে ব্যথা। প্রশ্ন হচ্ছে সাইনোসাইটিসে কোথায় ব্যথা হবে? তো এই সাইনোসাইটিস মানে হচ্ছে সাইনাসের প্রদাহ, আর সাইনাস গুলোকে বলা হয় প্যারানেজাল সাইনাস। সাইনাস গুলোকে বলা হয় প্যারানেজাল সাইনাস। প্যারা মানে ভাইয়া পাশে, এবং নেজাল মানে নেজাল, নেজো নোজ, তার মানে সাইনাস গুলো নাকের পাশে, এই যে নাকের উপরে, হ্যাঁ নাকের এখানে, এবং আরো 2টা আছে ভেতরে। তার মানে এই সাইনাস গুলোতে যদি প্রদাহ হয় ব্যথাটা কিন্তু ভাইয়া মাথায় হবে। সো এই কারণেই যে সাইনোসাইটিস রোগের প্রধান যদি উপসর্গ বলে তাহলে আমরা আনসার করব কিন্তু মাথা ব্যথা। তাহলে আমরা আনসার করব কি মাথা ব্যথা, ঠিক আছে? সো এটাই। পাশাপাশি এই সাইনাস, প্যারানেজাল সাইনাস আছে টোটাল 4 জোড়া, এবং এই প্যারানেজাল সাইনাস গুলোর নাম পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, এবং অলরেডি মেডিকেল ভর্তি পরীক্ষায় কিন্তু আসছিল যে কোনগুলো প্যারানেজাল সাইনাস নয়, ঠিক আছে? তাহলে এটাও কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এবং সাইনোসাইটিসের প্রকারভেদ আছে, অ্যাকিউট, ক্রনিক। তাহলে এই অ্যাকিউট ক্রনিকের টাইমিংটা সেটা ইম্পর্টেন্ট। আর সাইনোসাইটিস যেহেতু পরীক্ষা এসেছিল, সাইনোসাইটিসের পাশেই অটাইটিস মিডিয়া আছে, এই অটাইটিস মিডিয়াটাও একইভাবে পড়তে হবে। এর যেমন প্রধান উপসর্গ এসেছিল, অটাইটিস মিডিয়ার প্রধান উপসর্গ লক্ষণ যা আছে, এবং এটারও যে অ্যাকিউট ক্রনিক আছে, তাহলে এই দুইটা কিন্তু আমরা একটু মিলিয়ে পড়বো যে সাইনোসাইটিসের অ্যাকিউট মানে কত সপ্তাহ, এর অ্যাকিউট মানে কত, এর ক্রনিক মানে কত, এর ক্রনিক মানে কত। জাস্ট একটু মিলিয়ে যদি আমরা পড়ি তাহলে কিন্তু এই দুইটা থেকে আর কোনো প্রবলেম থাকবে না ইনশাআল্লাহ। তো 7টা প্রশ্ন হয়ে গেল, দেখি আমরা 10টা শেষ করতে পারি কিনা আজকে। আচ্ছা, বাংলাদেশের সন্ধানপ্রাপ্ত ঘাসফড়িংয়ের প্রজাতির সংখ্যা কত? খুব একদম মুখস্থবিদ্যা একটা পড়া, এটা বোঝারও কিছু নাই। তাহলে হাইড্রা আর ঘাসফড়িং একসাথেই পড়বা যে বাংলাদেশে হাইড্রার আমরা 3 ধরনের প্রজাতি পাই, আর বাংলাদেশে ঘাসফড়িং এর আমরা 20 ধরনের প্রজাতি পাই। এবং মনোযোগ দিয়ে শুনো, বোটানিতে পরীক্ষায় প্রশ্ন আসছিল, মেডিকেল ভর্তি পরীক্ষায়, এটা তো আমরা ডেন্টাল সলিউশন করছি, কি প্রশ্ন আসছিল যে বাংলাদেশে নগ্নবীজির প্রজাতি কত, এরকম একটা প্রশ্ন কিন্তু আসছিল যে বাংলাদেশে নগ্নবীজির প্রজাতি কত। তার মানে তোমরা বোটানি বই আবার দেখবা 12 চ্যাপ্টারে বাংলাদেশে শৈবালের প্রজাতি, ছত্রাক, নীলাভ, সবুজ শৈবাল, ব্রায়োফাইটা, টেইডোফাইটা, নগ্নবীজি, আবৃতবীজি, কার কত প্রজাতি দেওয়া আছে। তাহলে জুওলজি বইয়ে হাইড্রা, ঘাসফড়িং, আরো যদি অন্য কিছু থাকে, এবং বোটানি বইয়ের 12 চ্যাপ্টারে সকল উদ্ভিদের বাংলাদেশে কয়টা প্রজাতি আছে অবশ্যই একসাথে পড়তে হবে। এই 12 চ্যাপ্টারে দেখবা পৃথিবীতে কতটা প্রজাতি সেগুলোও বলা আছে, কখনোই পড়বা না। বাংলাদেশে বাস করছো, বাংলাদেশের পরীক্ষা, পৃথিবীর কয়টা প্রজাতি সেটা নিয়ে কখনোই প্রশ্ন আসবে না, প্রশ্ন আসবে বাংলাদেশে কার কয়টা প্রজাতি।
ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা মেডিকেল ভর্তি পরীক্ষা আসছিল, দেখো ডেন্টালেও চলে আসছে, ঠিক আছে? ওকে, তাহলে 8টা প্রশ্ন হয়ে গেল, 8টা প্রশ্ন হয়ে গেল। আর দেখা যাক সহজ সহজ প্রশ্ন দেখি। ওকে, নিচের কোনটিতে ইমব্রিকেট পুষ্পপত্র বিন্যাস পাওয়া যায়? ঢাকা ভার্সিটির জন্য তো মারাত্মক একটা প্রশ্ন। নাম্বার 9, ইমব্রিকেট পুষ্পপত্র বিন্যাস। সো আমি একটু বলে রাখি ভাইয়া তোমাদেরকে, পুষ্পপত্র বিন্যাস প্লাস অমরা বিন্যাস, এই দুইটার এক্সাম্পল, এই দুইটার উদাহরণ তুমি মনে না রেখে পরীক্ষায় গেছো মানে তুমি ধরেই নিও যে ডেন্টালে বা বিশেষ করে ঢাকা ভার্সিটিতে তুমি একটা প্রশ্ন মিস করছো। এবং ঢাকা ইউনিভার্সিটির জন্য বৈজ্ঞানিক নামও পড়তে হবে ভাইয়া, এইগুলোর বাংলা এক্সাম্পলের বৈজ্ঞানিক নামও পড়তে হবে। এখন তোমরা এই মুহূর্তে সবার শেষে এসে এক একজন এক একভাবে মনে রাখছো, এক একজন এক এক টিচারের কাছে পড়ছো, এক এক টিচার এক এক রকম টেকনিক দিয়েছে, আমি কিছু ছন্দ দেই, আবার কাউকে সরাসরি মুখস্থ করেছো তোমরা। তো যার যেটা ভালো হয়, যেমন ইমব্রিকেট আমি যেটা পড়তাম, ইমব্রিকেটের ই পড়তাম, এবং আমরা আগে সিসিমপুর দেখতাম, সেখানে ইক্রি নামে একটা মেয়ে ছিল, তো ইক্রি একটু সোজা না একটু বাঁকা, এভাবে পড়তাম যে ইক্রি বাঁকা, অর্থাৎ ইমব্রিকেটের এক্সাম্পল কৃষ্ণচূড়া, বাদরলাঠি, কালকা সন্ধ্যা, ঠিক আছে? এভাবে জাস্ট পড়তাম। তো এভাবে তোমরা মিলিয়ে যে কোনো ভাবে এই পুষ্পপত্র বিন্যাস, অমরা বিন্যাসের এক্সাম্পল একদম ছোটস্থ করবা, মানে তুমি বুঝে নিও যে একটা প্রশ্ন তুমি কমন পেয়ে গেছো। সো অনেক সময় মনে হয় নিলাম, আমাদের লাস্ট প্রশ্ন 10 নাম্বার প্রশ্ন। আজকে একটু বেশি পড়াই কারণ ডেন্টাল পরীক্ষার আর সময় নাই। আমার নিজের প্রাইভেট ব্যাচের আমি হয়তো বা কাল পরশুর মধ্যে ইংলিশ ক্লাস বাকি আছে, এটা স্টার্ট করব। তো দেখি, ও মারাত্মক আরেকটা প্রশ্ন আসছে, নাম্বার 10, ডিম্বক নারী নিষেকের পর কিসে পরিণত হয়? অসাধারণ একটা প্রশ্ন, বোটানির 10ম অধ্যায়। মানে দেখো, আসলে একটা অধ্যায় থেকে যদি আমরা 3-4টা প্রশ্ন বলি ইম্পর্টেন্ট, 10 অধ্যায় থেকে যদি আমাকে বলা হয় ভাইয়া আপনি 3টা প্রশ্ন বলেন ইম্পর্টেন্ট, আমি 3টার মধ্যে এই প্রশ্নটাকে রাখবো। তাহলে 10 নম্বর প্রশ্ন, তোমরা জানো যে উদ্ভিদ প্রজনন 10ম অধ্যায় বোটানির, সেখানে একটা বিশাল ছক আছে। এই ছকে নিষেকের আগে একটা জিনিস কি থাকে, নিষেকের পরে তার কি চেঞ্জ হয়, সে কি নষ্ট হয়, যদি নষ্ট না হয় তাহলে কি হয়? তাহলে সেই ছক থেকেই কিন্তু প্রশ্ন আসছে যে ডিম্বক নারী নিষেকের পর কি হয়ে যায়। তো যদি ডিম্বক বীজ হয়ে যায় তাহলে ডিম্বক নারী হয়ে যাবে বীজ নারী। হ্যাঁ, তো এটাই হচ্ছে আনসার। কিন্তু কিছু জিনিস আছে নষ্ট হয়, কিছু জিনিস আছে, সো এটা টোটালি বোঝার পড়া। তুমি যদি ডাবল ফার্টিলাইজেশন বোঝো তাহলে ডিম্বাণুর সাথে শুক্রাণু মিললো, সে কি হলো। হ্যাঁ, যেমন ডিম্বাণু কি হয়, ডিম্বাণুর সাথে শুক্রাণু মিললো, মিলে জাইগোট হলো, জাইগোটের পরে ভ্রূণ হলো, তাহলে ডিম্বাণু কি হয়, ভ্রূণ হয়। সো এভাবে বুঝে বুঝেও পড়া যায়, টেকনিক দিয়েও পড়া যায়। তো এই মুহূর্তে তোমরা যেভাবে পড়েছো একদম ট্রিপল স্টার বা মানে ইনফিনিটি স্টার যাই বলো, এটা অবশ্যই 10ম অধ্যায় থেকে তোমাদেরকে পড়তে হবে, মাস্ট। এমন হতে পারে এখান থেকে ডেন্টাল ভর্তি পরীক্ষা একটা প্রশ্ন কমন, এই আগের আর এটা 2টা থেকে 2টা কমন তোমরা পেয়ে যেতে পারো। সো মনে হয় অনেক সময় হয়ে গেল, 30 মিনিট পার হয়ে যেতে পারে। তো 10টা প্রশ্ন হয়ে গেল আলহামদুলিল্লাহ। আমরা ট্রাই করব নেক্সট 2টা ক্লাসে বাকি 20টা প্রশ্ন সলিউশন করে দেওয়ার, এবং কালকে 3টায় আবার আমরা বাকি 10টা নিয়ে হাজির হব, পরের দিন আবার 10টা। সো দ্রুত আমরা ডেন্টালটা শেষ করতে চাই। সো ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ। আমি আরেকটু তোমাদের কমেন্টগুলো দেখি যে কেউ আমার ওই 2টা প্রশ্নের আনসার দিয়েছো কিনা, আমি একটু দেখতে চাই। না, কেউই আনসার দাও নাই, হতাশ। ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকো, বাই বাই।